যে হাদি ভাইকে গুলি করা হয়েছে ঢাকা 8-এ নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে ওনাকে গুলি করা হয়েছে। দেখেন এখানে পুরো জিনিসটাই কি হয়েছে যে ইতিহাস যখন আপনি আংশিক পড়বেন তখন এই ধরনের ঝামেলা কিন্তু হতে থাকবে। ইতিহাস পড়লে পুরোটা পড়া উচিত। নরেন্দ্র মোদী যেটা লিখেছেন আপনি ভাবেন তো, হাইপোথেটিক্যালি ভাবেন যে আমরা আরেকটা দেশের স্বাধীনতায় হেল্প করলাম, ধরা যাক 3 তারিখে কিন্তু যুদ্ধ ঘোষণা করছে, 3 তারিখে পাকিস্তান ভারতকে আক্রমণ করছিল। ভাই আমরা তো মানে দিনে দিনে বয়সটা অনেক হয়েছে তাই না? ওই মুক্তিযুদ্ধের সময় আমি ছোট ছিলাম, বাট জ্ঞান বুদ্ধি ছিল একটু, আমি তো ক্লাস 6-এ পড়তাম। এই যুদ্ধটা আমাদের উপর দিয়ে গেছে এবং তারপরে তো বই টুয়ে পড়ছি, কখন কে কী বই লিখতেছে সেটাও জানি। মেজর জুয়েলি একটা বই প্রায় দেখায়, ইলিয়াস হোসেন নামে এক ভদ্রলোক আছে, অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা কি একটা দেখায়। মেজর জুয়েল এর আগে আরেকটা বই লিখছে। এই বইটা সে কখন লিখছে? যখন সে জাসদ ত্যাগ করে আরেকটি ইসলামী দল করছিল তখন লিখছে এই বইটা লেখার সময়। বই যখন কেউ পড়ে তার প্রকাশকালটা দেখা উচিত, কোন সময় লিখছে, ওই সময় তার পলিটিক্যাল এটা কী ছিল, চিন্তা ভাবনা কী ছিল। যাক ওই প্রসঙ্গে আমি যাই না। 3 তারিখে তো ভারতের সঙ্গে পাকিস্তান ভারতের 11টা এয়ারবেজে আক্রমণ করছিল, বেশ কয়েকটা বিমানও ধ্বংস করছিল তারা। তারপরে ভারত এটাকে নিয়ে যুদ্ধ ঘোষণা ডিক্লেয়ার করছে, ওয়ার ডিক্লেয়ার করছিল। সে ওয়ার ডিক্লেয়ার করার পর 3 তারিখে ওয়ার ডিক্লেয়ার করার পর তারপরে কিন্তু যুদ্ধ জড়াই পড়ছে ভারত এবং পাকিস্তান। এখন 16 তারিখে এসে ওরা করলো, আত্মসমর্পণ করলো। একটা মিত্র বাহিনী করছিল, কিন্তু মিত্র বাহিনীর অধিনায়ক কিন্তু ছিল 2 জন, একজন না, কিন্তু আপনি ইতিহাস ঘেটে দেখেন। একজন হলো অরোরা ছিলেন, আরেকজন ছিলেন আমাদের ওসমানী সাহেব ছিলেন। 2 জন কিন্তু যৌথ বাহিনীর 2 জন অধিনায়ক ছিলেন একসঙ্গে। এখন যখন ওরা আত্মসমর্পণ করার জন্য রাজি হয়েছে, আত্মসমর্পণ করছে যে মুহূর্তে, তো 2 দিন আগে বলছে আত্মসমর্পণ তারা করবে না। যখন করছে তখন কি বলবে তুমি ওয়েট করো, ওনাকে ডাকি, করলে ভালো হইতো, কারণ মিত্র বাহিনী তো, এটা তো 2 দলের ভূমিকা ছিল। ওদের সংখ্যাও কিন্তু কম ছিল না, ওদের প্রায় 24-25 হাজার সৈন্য ছিল ভারতের, তারা এখানে ঢুকছিল। কিন্তু 1100 লোক তো মারা গেছিল, ওদের সৈন্য 1100 মারা গেছে রে ভাই। তো এখন তারা যখন বলবে তখন তারা তাদের যুদ্ধই বিজয়ী বলবে, বলতেই পারে তাদের বিজয় দিব, তারা যদি জিতছে। ভারতের সঙ্গে তো ইন্ডিয়া খুব বেশি একটা জিতে নেই, কিন্তু যুদ্ধ অনেকবার করছে। এটা নিয়ে ইন্ডিয়া অনেক মুভিও বানাইছে, প্রত্যেক মুভিতে একজন হিরো থাকে, হিরো দিয়ে সব শেষ করে দেয়। বাস্তবে কিন্তু ইন্ডিয়া কিন্তু ভারতের সঙ্গে খুব বেশি একটা যুদ্ধ জিতে নাই, বড় জয়ের মধ্যে 71টাই ওরা জিতছে, কোনো সন্দেহ নাই। বাট আমার ভূখণ্ড তো ওই দিন স্বাধীন হয়েছে নাকি? আমার ভূখণ্ডের স্বাধীনতার ক্ষেত্রে কি ভারতের কোনো ভূমিকা নাই? আছে তো রে ভাই। এখন এটাকে যদি ওরা উদযাপন করে, ওরা কি আমাদেরটা অস্বীকার করছে কিনা সেটা দেখেন আগে। নরেন্দ্র মোদী যেটা লিখছে ওইটা হলে আপনি প্রাইম মিনিস্টার, আপনি ওটাই লিখতেন। ওনাদের সৈন্য মারা গেছে 1100, ওনারা জয় করছে, বন্দী হওয়ার পর সবগুলি নিয়ে তারা ইন্ডিয়া চলে গেছে। কিন্তু ইন্ডিয়া ছিল বক্তব্য তো তার বৃহত্তর প্রেক্ষাপটে যদি দেখা যায়, সেখানে ভারতের গণমাধ্যম, টেলিভিশন, সিনেমা সবখানেই তো এই পুরো ব্যাপারটাকে বাংলাদেশের ভূমিকা, মুক্তিযোদ্ধাদের এতদিনের যে সংগ্রাম সেটাকে ছোট করে দেখানোর তারা ছোট করে দেখায় এবং দেখানোর ফলও তারা পায়, তাদের নিন্দিত হয়। আমি একটা ছোট্ট অন্যদিকে যাই। ভারতে একটা মুভি হয়েছিল একবার, নাম হলো গুন্ডে, পারলে দেখেন গুন্ডে। হ্যাঁ, ভালো, মোটামুটি ওদের বাজার চলতে কমার্শিয়াল মুভি। IMDb-তে বিভিন্ন মুভির ডাটাবেস থাকে না, ওখানে কিন্তু ওদের রেটিং থাকে, পাবলিক অপিনিয়নের উপর, পাবলিক ভোটিংয়ের উপর রেটিং হয়। গুন্ডের রেটিং হলো 2.8 আউট অফ 10। এত কম কেন? এটা কিন্তু 2.8 ইদানিং বোধ হয়েছে, আর আগে আরও কম ছিল। ওটাই ছিল সর্বনিম্ন রেটিং। কী কারণে জানেন? বাংলাদেশের মানুষ ভোট দিয়ে ওটাকে রেটিং কমাই দিছে, কারণ 1-এর নিচে ভোট দেওয়া যায় না। 1-কে সবাই মারছে, রেটিং কমে গেছে। কী কারণে করছিল? ওইটার মধ্যে তারা এক জায়গায় বলতেছিল, ওটার মধ্যে একটা চরিত্র আছে ঢাকার থেকে যায়, একটা কলকাতা থেকে যায়, 2 নায়ক আর কি। ওটার মধ্যে বলতেছিল যে বাংলাদেশ হলো ভারত পাকিস্তান যুদ্ধের বাই প্রোডাক্ট। তার মানে এই যে ফিলিংসটা, এটা কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে আছে। আমরা কোনো বাই প্রোডাক্ট না, এই যুদ্ধে আমরা জিতেছি, আমরাই জিতছি, ওরাও জিতছে। ওরা ওদের মধ্যে বিজয়টা উদযাপন করে, আমি আমার মধ্যে বিজয় উদযাপন করি। কিন্তু কেউ বলে না বিজয় দিবস করা যাবে না। আমাদের এখানে বলে কি, আমাদের এখানে একদিন বলতেছে, ওই দিন দেখলাম সেটা বইয়ের স্যান্ডেল তুলছে। যদি কেউ 16 ডিসেম্বরকে বিজয় দিবস বলে তাহলে কি সে স্যান্ডেল দিয়ে পিটাবে।
কিন্তু এই যে নতুন করে ইতিহাস বলার চেষ্টা জামাতের তরফ থেকে যেটা করা হচ্ছে, সেটার ফলে কি তাদের কোনো রাজনৈতিক ফায়দা হচ্ছে? অবশ্যই, অবশ্যই। কারণ যখনই তারা কোথাও যায় একটা প্রশ্ন আসে যে ৭১ আপনাদের ভূমিকা কি ছিল, বারবার এটা জবাব দিতে প্রশ্ন চায়, এবং কখনোই তারা সরাসরি কোনো জবাব দেয় না, কখনোই না। আমার সঙ্গেও অনেক এটারা বসছিল, তারা বলে এটা জবাব তো আমরা বহুবার দিছি। আচ্ছা, বহুবার এত কথা বলা দরকার কি, স্টেট বললেই তো হয়। এই জবাব তারা সরাসরি দেয় না। দেয় না এই কারণে তারা আসলে মনে প্রাণে যে জবাবটা মানুষ শুনতে চায় সেটা তারা দিতে চায় না। বেসিক কথাটা এটা। এখন যদি তারা একটা ভিন্ন পার্সপেক্টিভ, ভিন্ন একটা ধারণা মানুষের মধ্যে তৈরি করতে পারে, তাহলে তাদের জবাব দেওয়া লাগে না। তখন তারা বলবে আমরা যে ঠিক ছিলাম। এখন আমরাই ঠিক ছিলাম মানে আমরা ভুল ছিলাম এটা বলা তো প্রশ্ন আসে না। এখন আমরা ঠিক ছিলাম এটা তারা বলতে চায়। এই যে বলতে চাওয়াটা, এটাই হলো এই কারণ, আর কিছু না। ফুয়াদ সাহেব বলেন, তারপরে আপনার এই যে পারওয়ার সাহেব বলেন, অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, তারা যা কিছু করতেছে দেখেন সবাই কিন্তু একই কথা বলতেছে। মাঝখানে দেখলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের একজন, সেও বলতেছেন, সবারই একই ল্যাঙ্গুয়েজ। 14ই ডিসেম্বরের ল্যাঙ্গুয়েজ হলো এদের মানে ইন্ডিয়ান নাম আসছে বুদ্ধিজীবীদের। এই একটা তারা নতুন একটা তত্ত্ব নিয়ে আসছে। আর আরেকটা হলো কি, এটা আমাদের বিজয় দিবসটা কেন, যেহেতু এখানে ওসমানী সাহেব ছিল না। তো এই যুক্তিগুলি ওসমানী সাহেব না থাকাটা আমি মনে করি তৎকালীন যারা আমাদের সরকার ছিল, যারা তাদের ব্যর্থতা, এটা আমি মনে করি। এটা আমাদের জন্য খুব মানে আনন্দজনক কোনো ঘটনা না। এটা আপনি বিচার করেন কেন ছিল না, কে ছিল না, পিছনে দাঁড়ায় ছিল একে খন্দকার সাহেব, এটা ঠিক আছে। আমি কিন্তু এটাকে প্রশংসা করছি না, এটাকে আমি জাস্টিফাই করার চেষ্টা করতেছি না। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এটার কারণে এটা বিজয় দিবস নয়, এটা আবার ঠিক না, এটা আবার ঠিক না। কাজে ওভাবে দেখতে হবে। আমরা তো ওদিন বিজয় লাভ করেছি। ওই 16 তারিখের পরে 17 তারিখে এসে কোনো পাকিস্তানি আর্মি ছিল না তো। পুরো দেশ কি মুক্ত হয় নাই? হয়েছে তো। মুক্তিযোদ্ধা বলেন, সাধারণ মানুষ বলেন, এরা কি ঢাকা শহরে উল্লাস করে নাই, মিছিল করে নাই? করছে তো। তো এটা কি বিজয় না? বিজয় তো এটা। ওই সিগনেচার করলেই কি না করলেই কি, তাও তো বিজয়। জি, ধন্যবাদ। বিজয়টা ঠিক আছে। এখন ওনারা যে বলতেছেন এটা হলো ওনাদের পলিটিক্যাল একটা। সারওয়ার কি কিছু যোগ করতে চান এই প্রসঙ্গে? হ্যাঁ, মানে আমাদের দেশের সাধারণ মানুষের যেটুকু আমরা বইপত্রে পড়েছি, এবং এখনও তো মুক্তিযোদ্ধারা জীবিত আছেন। আমার একটা ছোট্ট উপজেলাতেও মানে শত শত মুক্তিযোদ্ধা আজকেও তারা র্যালি করেছেন, এবং তাদের কাছ থেকে যখন ঘটনাগুলো শুনি, একটা ছোট্ট উপজেলা, একটা ছোট্ট ইউনিয়নের মধ্যে কী ধরনের রেজিস্ট্যান্স তারা করেছেন, এটা অসামান্য। বাংলাদেশের সাধারণ মানুষের একটা অসামান্য মানে বীরত্ব। এইটাকে অস্বীকার করে আপনি তো এখানে কোনো ভালো রাজনীতি করতে পারবেন না। এবং জামায়াত ইসলাম প্রসঙ্গে যেটা ভাই বললেন, যে আজকেও দেখবেন যে ওনাদের আমির বলেছেন যে আপনার আমাদের অতীতের ভুল আমরা ক্ষমা চাই, কিন্তু পরিষ্কার করে বলেন না। এখন জামায়াত ইসলামকে তাদের ভূমিকার জন্য ক্ষমা চাইতে হবে, এই কথাটা অনেক দিন ধরে কিন্তু আমাদের সমাজে আছে স্টাবলিশড। এখন তারা এটাকে অ্যাভয়েড করতে পারে না দেখে এরকম রাজনৈতিক বক্তৃতা আকারে বলে দেয়, কিংবা আপনি যদি টকশোতে প্রশ্ন করেন তখন এরকম ঘুরিয়ে পেঁচিয়ে তারা বলবে। আবার আমির সাহেব কিন্তু এটাও বলছেন যে আসলে তো ভুল সঠিকের কোনো সুনির্দিষ্ট মানদণ্ড নাই, এভাবেও তারা বলেন। কিন্তু ক্ষমা চাওয়ার অর্থ হচ্ছে আপনার এই প্রশ্নগুলো তোলাকে তারা পুরনো রাজনীতি হিসেবে দেখানোর চেষ্টা করে। এখন সেটাই বা না, এখন যে কোনো পার্টির যদি অতীতে ভুল থাকে, সেটা তাকে থিসিস আকারে পরবর্তীতে হাজির করে বলতে হয় যে আমাদের এইখানে ভুল আছে। এখন আমরা যখন বা সমাজে যখন এই প্রশ্নটা ওঠে যে জামায়াতকে তাদের কৃতকর্মের জন্য মানে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, তখন তার আসলে সমাজে বোঝানো হয় যে তাদেরকে লিখিত আকারে একটা স্টেটমেন্ট আকারে থাকা উচিত। আপনি রাজনৈতিক বক্তব্য দিলেন, পরবর্তীতে আরেকজন তো বলবে যে এটা তো রাজনৈতিক বক্তব্য ছিল। হ্যাঁ, মানে এটা কিন্তু দুই দিক থেকেই সুবিধাজনক। হ্যাঁ, আমরা তো ক্ষমা চাইছি, এটাও বলা যায়, আবার আরেক দিক থেকে উড়িয়েও দেওয়া যাবে। এটা তো ভাই আমার রাজনৈতিক বক্তব্য, ওনার রাজনৈতিক বক্তব্য, এটা আমরা কেন ইয়ে করবো? আপনি দল হিসেবে এটা মানে মানে কি কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইছেন সেটাও বলে না। আপনি দেখবেন যে এর আগে জামায়াতের আমির সাহেব উনি বলেছেন যে 47 থেকে 24 পর্যন্ত আমাদের যত ভুল আছে, এর মধ্যে কিন্তু 71 নাই হয়ে গেল। এবং 47 ওনাদের যে ধরনের ভুল আছে, যে মানে অখণ্ড ভারতের পক্ষে দাঁড়ানো, আর 71 গণহত্যার বা জেনোসাইডের অভিযোগ, দুটোকে এক পালে মাপা যাবে। সুনির্দিষ্ট বক্তব্য হচ্ছে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা চাইবেন। আজকেও তারা অতীতের ভুলের জন্য অতীতের ভুল, কিন্তু এই যে এটাকে ফেস করতে না পারা, আমাদের মানে ওনাদেরকে ক্ষমা চাইতে হবে, এবং সেটা চাইতে হবে লিখিতভাবে, মানে দল তাহলেই এটা আপনার দলীয় ক্ষমা চাওয়া হবে। যে এখন ধরেন আওয়ামী লীগের একটা কোনো বড় নেতা যদি আজকে বলে যে আমাদের ভুল হয়েছে, তাহলে আমরা দেখবো যেটা ওই নেতার কিন্তু দল হিসেবে কি আওয়ামী লীগ ক্ষমা চাইলো তাদের কাজের জন্য, সেটা কিন্তু আমরা বলার সুযোগ নাই। এই কারণে দল হিসেবে বলার মানে হচ্ছে আপনাকে এটা পার্টি যেন এটা আমি দলিল দস্তাবেজে পাওয়া যায়। আমিরের বক্তব্য তার দলিল দস্তাবেজ আকারে পাওয়া যাবে না, কিন্তু যখন আপনি দলীয় স্টেটমেন্ট আকারে দেবেন, সেটা পরবর্তীতে আপনার দলিল দস্তাবেজে দেখা যাবে যে হ্যাঁ আপনি এটার জন্য এই করেছিলেন। জি, ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন।
দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমাদের সাথে এর মধ্যে যোগ দিয়েছেন জনাব মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আমরা এই মুহূর্তে যে নতুন করে মুক্তিযুদ্ধ বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের যে ইতিহাস, সেগুলো নিয়ে যে প্রশ্নগুলো তোলা হচ্ছে সে নিয়ে খানিকটা আলাপ করছিলাম। এই যে আলাপগুলো নতুন করে জামাতের তরফ থেকে তোলা হচ্ছে, সেখানে আসলে নির্বাচনের আগে যে হত্যাকাণ্ডের চেষ্টাও আমরা দেখলাম, হাদির উপরে যে হামলা হলো, সব মিলিয়ে এই যে বিতর্কগুলো আবার নতুন করে তুলে কি নির্বাচন প্রক্রিয়াটাকেই বিঘ্নিত করার চেষ্টা আছে এর মধ্যে দেখেন, নাকি এই বিতর্কগুলো আসলে যে কোনোভাবেই ঘুরে ফিরে আসারই ছিল? মানে ধরেন আপনি যেরকম করে প্রশ্ন করেছেন তার পক্ষে আমি বলতে পারতাম হ্যাঁ এরকমই মনে হয়। তবে আমার শেষ বিচারে মনে হয় যে নির্বাচন বন্ধ হবে না। এটা আমি যদি বুঝি তাহলে ওনাদেরও না বোঝার কথা না, তবু তারা এটা করছেন। প্রথম যখন তারা এইসব বিতর্ক তুলছেন এবং সেগুলোকে যৌক্তিক মনে হচ্ছে না, তখন কেউ কেউ আমাকে প্রশ্ন করেছিল। আমার মনে হয়েছিল তখন থেকেই যে মানে যেহেতু এখন আওয়ামী লীগ আর নাই, তাহলে বিএনপির প্রতিদ্বন্দ্বীকে প্রধান বিরোধী দল কী হবে, জামাতকে ওই জায়গাটা সিকিউর করতে হবে। আমি দোষ দেখছি না, তার মধ্যে করতেই পারে, পার্লামেন্টারি পলিটিক্স যেহেতু, ওইখানে তারা ট্রাইং টু মেক পয়েন্টস, যত কিছু তাদের পক্ষে তারা তৈরি করতে পারে। তখন থেকে যেটা করছে, এখন থেকে তারা সেটা করছে। যেমন কত মজার ব্যাপার, ওই দিক দিয়ে ওইটা করছে, এদিক দিয়ে কিন্তু আবার গিয়ে ওই মানে কাবা শরীফের লড়াই হচ্ছিল, মূর্তি থাকতে পারবে না। এখন ওরা ইসলামী শাসন কায়েম করতে চায়, মূর্তির সামনে গিয়ে বসে আছে, কারো ভোট দরকার। মানে এদিক দিয়ে ডিফাইন্ড হচ্ছে যে তারা ফার্স্ট অপোজিশন, ওদিক দিয়ে ভোট বাড়াবার চেষ্টা হচ্ছে। একটু একটু মনেও হয়তো করে যে তারা এখন রীতিমতো পাওয়ার বিডার হতে পারে, এরকম একটা আইডিয়া থেকে তারা প্রায় প্রত্যেকটা ইস্যুর উপরে হাত খেলাবার চেষ্টা করছে। মানে হাত খেলার শব্দটার মধ্যে একটু বেশি খারাপ বললাম, মানে প্রত্যেক জায়গাতেই তারা পয়েন্ট তৈরি করার চেষ্টা করছে। নমিনেশন দেবার ক্ষেত্রেও মানে জামাতে ইসলামীতে হিন্দু একজন এমপি কী করবেন, তার কী ভূমিকা হতে পারে। আমি যখন সেকুলারিজমের কথা বলে আমি একটা হিন্দু সদস্য দেব, আমার তো ফিলোসফি তাই, কিন্তু আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে যাবেন হিন্দু ধর্মের মানুষটা, এটা কি মানে আমার হিন্দু ধর্মের উপরে বিদ্বেষের কথা হচ্ছে না, কিন্তু এরকম তো হতে পারে না। তো ওই কারণে আমার মনে হয় যে এখন একইভাবে স্বাধীনতার ইতিহাস নিয়েও কিছু বিতর্ক তারা তৈরি করছে। কিছু বিতর্ক আছে, আমি এটা মনে করি। মানে আজকে আমি সরি এটা বলতে হচ্ছে যে আরও দুটো টক শোতে ছিলাম আমি, প্রায় 2 জায়গাতেই দেখলাম কথা তোলা হলো এই যে আজকে বিজয় দিবসে সারেন্ডার করলো কার কাছে মুক্তিযুদ্ধ, মানে পাকিস্তান আর্মি, ও তো ইন্ডিয়ান আর্মির কাছে। এইটা দৃশ্যত তাই, কিন্তু মর্ম বলে কি শেষ পর্যন্ত কি? আমার কাছে এটা মনে হয় যে দৃশ্যত এটা হলেও এটাকে যদি আপনি পয়েন্ট বাড়ান এবং সেটা দিয়ে যদি বলেন যে বাংলাদেশ স্বাধীন হয়নি, তাহলে সেটা একটু বেশি বলা হবে। এই কারণে বলছি যে আলটিমেটলি এখন তো ভারতের সেই প্রভাব প্রতিপত্তি নাই। তার মানে দ্যাট ওয়াজ এ বিগিনিং, যে আপনি নিজেকে স্বাধীন বানিয়েছেন। ওইটাতে হয়তো পরিপূর্ণ স্বাধীনতা আনতে পারেননি, কিন্তু তারপরে শেখ মুজিব যখন বলেছেন যে না আর্মি নিয়ে যেতে হবে ইন্ডিয়াকে, দিয়ে চলে গেছে, তো তখন বোঝা গেল যে আমরা ভারতীয় আর্মির মুক্ত হলাম। শাসন করছে শেখ মুজিব, দেশের লোক, আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তিনি হয়তো ইন্ডিয়ার কথা মতো চলছেন, তাও হতে পারে, কিন্তু তবুও ওর একটা পলিটিক্যাল ইমপ্লিকেশন আছে। এরা এখন এমনভাবে বলছে যে এটা কোনো স্বাধীনতাই হয়নি, এবং এই প্রবণতা আমি এই 24-এর অভ্যুত্থানের পরেও দেখেছি, কিন্তু দেখেছি সাস্টেন করেনি। কেউ কেউ কি বুঝে তোলার চেষ্টা করেছিলেন? আমার মনে হয় না। তুষার এখানে আছে, ওকে এবারে আমি তার নামটা এই জন্য বললাম যে এই যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল শিক্ষার্থীদের, তাদের অনেকের মধ্যেই প্রবণতা দেখেছিলাম, কিন্তু আমি দেখলাম খুব অল্প সময়ের মধ্যেই তারা আবার তাদের জায়গা থেকে নিজেদের পজিশনটা কারেক্ট করার চেষ্টা করে তারা বলল যে না, তারা কোনোভাবেই স্বাধীনতার বিপক্ষে বা প্রতিপক্ষে 24-কে উপস্থাপন করছে। তুষার একটু আগে পরিষ্কার করেছেন, আর আজকে তাদের সমাবেশে তাদের নেতা নাহিদ ইসলাম একই সুরেই কথা বলেছেন। আজকে আমি যে 2টা টক শোতে ছিলাম, 2 জায়গায় আমাকে জিজ্ঞেস করেছে যে এই যে একটা চেষ্টা হয়েছে সেটা সম্পর্কে কি মনে করেন। তা আমি তো অবশ্য বক্তৃতায় রাহিদ কী বলেছে আমি তো শুনি নাই। আমি তাদেরকে বললাম যে তারা প্রথম দিকে কিছু কিছু কথা বলেছেন, তারা যে এইরকম একটা জায়গা থেকে এত বড় অভ্যুত্থানটা করলেন, ফার্স্ট কথা হলো আমার তো এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতাই আছে।
দল আমি তাদেরটা করি না বা তারা আমার দল করবে না, কিন্তু ওই কৃতজ্ঞতা সমগ্র জাতির আছে। এটাও বুঝতে হবে যে তাদের অভিজ্ঞতা, জ্ঞান, এটার সীমাবদ্ধতা আছে। সেই জন্য তারা তখন যেরকম করে বুঝেছে তাই বলেছে, কিন্তু সময়ের সাথে সাথে এটা ম্যাচুরিটিও হবে। জি। আমার মতো করে হবে সেরকম তো না, সেটা হচ্ছে এবং সেই জায়গায় নেই। কিন্তু কেউ কেউ পলিটিক্যাল পয়েন্টস তৈরি করার জন্যই ওই বিতর্কগুলো তুলছে, যেগুলো বিতর্কের অর্থে কোনো জেতার মতো বিষয় নয়। জনাব মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাই। ওসমান হাদির উপরে হামলার পর থেকেই একে অপরের উপর দোষারোপের এক ধরনের সূক্ষ্ম চেষ্টা, হয়তো সরাসরি নয় কিন্তু সেই পাল্টাপাল্টি অভিযোগের বিষয় এসেছে, এবং সেক্ষেত্রে যারা বিভিন্ন সময় ওসমান হাদির সমালোচনা করেছেন তাদের উপরেও এক ধরনের দোষ দেওয়ার চেষ্টা চলছে। এটার আসলে দিনের শেষে ফায়দা কার হচ্ছে? এটাকে আমি কিন্তু রাজনৈতিক মনে করি, মানে হত্যা প্রচেষ্টা মনে করি এই পুরো জিনিসটা। দেখেন, এখানে কোনো ব্যক্তিগত রোষের কারণে, ব্যক্তিগত শত্রুতার কারণে হয়েছে এটা আমি মনে করি না। আমি আপনাকে কয়েকটা ঘটনা বলি, যেটা আপনি জিনিসটা মানে আমি যেভাবে দেখেছি, যেভাবে বুঝেছি, সেটা আপনার সঙ্গে আমি শেয়ার করতে চাই। ওসমান হাদি গুলি করার পর যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালে রিকশায় করে, তখন কেউ একজন একটা ভিডিও, আপনার লাইভ ভিডিও ফেসবুকে আপ করেছিল, এবং সেই ভিডিওটা আমি দেখেছি, আমার কাছেও আছে ভিডিওটা। সেখানে কেউ একজন বলছে যে হাদি ভাইকে গুলি করা হয়েছে ঢাকা 8-এ নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে ওনাকে গুলি করা হয়েছে। এই ঢাকা 8-এ নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে গুলি করা হয়েছে, এই কথাটা সে 5 বার বলছে। মানে এটাই তার মূল মেসেজ। এখন ঢাকা 8-এ প্রার্থী হওয়ার কারণে তাকে গুলি করা হয়েছে, এটা সে কীভাবে কনফার্ম হলো? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, এটা সে প্রচার করতে চাচ্ছে কেন? চাচ্ছে এই কারণে যে ঢাকা 8-এ প্রার্থী ও হলে পরে কার ক্ষতি হতে পারে সেই কাজটা করাচ্ছে। ইনিশিয়ালি কিন্তু ইঙ্গিতটা মির্জা আব্বাসের দিকে যাচ্ছে, অথবা তার ভাই মির্জা খোকনের দিকে যাচ্ছে। মির্জা আব্বাস যখন ওখানে গেলেন, তখন ওনার সঙ্গে কিন্তু প্রচণ্ড রকম দুর্ব্যবহার করা হলো। এটা হতে পারে, হিট অফ দ্য মোমেন্টে হতে পারে, এটা নিয়ে আমি তেমন কিছু বলি না, কিন্তু এটাও কিন্তু মিলছে। কিন্তু হয়তো এই কথাটা হয়তো এই ভিডিওটা অনেকে দেখেছে, দেখে হয়তো ওই আচরণটা ওনার সঙ্গে ওখানে করেছে। তাহলে হাদিকে গুলি করা হচ্ছে, এই জিনিসটা বিএনপির উপর চাপানোর চেষ্টা হচ্ছে। যদি চাপানো যায়, কার লাভ হয়? আপনি হিসাবটা কিন্তু খুব ক্লিয়ার কিন্তু এখান থেকে। তারপরে বলা হচ্ছে যে তাকে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে, এই ধরনের কথা কিন্তু বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। হত্যাযোগ্য কীভাবে করে তোলা হয়? ধরা যাক, বলতেছে যেমন কিছু কিছু লোককে বলছে সুশীল, যেমন অনেককে বলা হচ্ছে তারা নাকি আওয়ামী রাজনীতিকে আবার ফিরে আনতে চায়, কি সফট আওয়ামী লীগকে আনতে চায়, এই ধরনের কথা বলা হচ্ছে। কারা আনতে চায় আমি জানি না, তো ধরে নিলাম আনতে চায়, ধরে নিচ্ছে আনতে চায় কেউ কেউ। তাতে কি প্রমাণ হয় হাদিকে গুলি খেতে হবে? কারণ তাকে যে মেরেছে সে কি ওই যারা বলেছে তাদের কথার প্রেক্ষিতে সে শক্তিশালী হয়েছে, নাকি একটা লোককে 14 লক্ষ টাকা এবং অস্ত্র সহ ধরা হলো, তাকে জামিন দিলেন কেন? ধরা হয়েছে এই গভর্নমেন্টের আমলে, সে জামিন পেয়েছে এই গভর্নমেন্টের আমলে, কেন? ওটা কি ওই যারা ওই বয়ান তৈরি করেছে তাদের কারণে সে মুক্তি পেয়েছে? তা তো পায়নি। বরঞ্চ আপনি বলতে পারেন উকিল কে ছিল, বিচারক কে ছিল, এটা আলোচনা করেন। আপনি কি করে দিলেন? এখন সেই লোক আবার হাদির সঙ্গেও ছিল দীর্ঘ সময়, কেন ছিল, কিভাবে ছিল? নিশ্চয়ই কেউ তাকে পুশ করেছে, এটা হতে পারে। হাদি হয়তো তাকে চেনে, তাকে পুশ করে তুমি দেও, ভালো ছেলে, ও তো বলেছে। হাদির মোবাইলটা কোথায়? হাদির কার কার সঙ্গে কথা হয়েছে এটা আলাপ হতে পারতো। আমি দীর্ঘ সময় জানি তার মোবাইলে কোনো সন্ধান পাওয়া যায় নাই, এবং এটা আরো পাওয়া গেল অনেক পরে, পাওয়া গেছে কিনা আমি এখনো যাইনি। এগুলি কিন্তু ভাই অনেক বড় প্রশ্ন। আমরা চাই এটা একটা ফৌজদারি অপরাধ, এই অপরাধের সাজা আইনগতভাবেই হোক। এখানে রাজনীতি ঢুকানো মানে হলো যারা ঢুকাতে চায় তাদের ধান্দা ফুলফিল করতে চায়। স্যার তুষার, আপনার কি মনে হয় যে ওসমান হাদির উপরে হামলা নিয়ে আসলে রাজনীতি শুরু হয়ে গেছে একরকম? হ্যাঁ, মানে এটা তো এই একটা হলো যে যারা এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে বা হত্যাকাণ্ড ঘটাতে চেয়েছে, এখনও তো হাদি আজকের তথ্য অনুযায়ী মানে ইমপ্রুভ করছে, সেটা একটা দিক। আরেকটা হচ্ছে যে একটা বৃহত্তর প্রেক্ষাপটও এটার আছে। মানে গত 1-1.5 বছরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, আওয়ামী লীগের নানা ধরনের গুপ্ত তৎপরতা এবং এই যে সম্ভাব্য যারা আততায়ী তাদের যে আটক হওয়া এবং পরবর্তীতে ছাড় পাওয়া, এইগুলো মিলিয়ে তো একটা প্রেক্ষাপট আছে, এবং সেটাকে কেন্দ্র করে সবাই, এবং যখন আবার তারা ভারতে পালিয়ে যেতে পারলো, 8 ঘন্টা 12 ঘন্টা সময় নিয়েছে, এখন তো পত্রপত্রিকাগুলো বেরোচ্ছে, 12 ঘন্টার সময় নিয়ে তারপর তারা পালিয়ে যেতে পারলো। ফলে ভারত, আওয়ামী লীগ
এবং আইন শৃঙ্খলার অবনতি এবং আপনার এই সরকার প্রশাসনের মধ্যে যারা এখনো সিম্প্যাথাইজার আগের রেজিমের, এই যে মানে ডটগুলো, এগুলো তো মিলিয়ে কেউ কেউ বক্তব্য দেওয়ার চেষ্টা করবে, দিতে গিয়ে সবাই সবার রাজনীতিটা করার চেষ্টা করছে। কিন্তু আমাদের যেটা জরুরি আমাদের জন্য, আজকেও দেখবেন যে এখানে একটা পত্রিকায় পড়লাম, প্রথম আলো বিস্তারিত এটা নিয়ে একটা নিউজ করেছে যে এটা সিইসির যেটা সবচেয়ে সিরিয়াস সেটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না, রাজনীতি হচ্ছে অনেক। আপনি যেটা বললেন সিইসির গতকালকের বক্তব্যটা যদি আপনি দেখেন, আমি তো খুবই আতঙ্কিত হয়েছিলাম বক্তব্য শুনে। উনি একটা ব্যাখ্যা দিয়ে না, ব্যাখ্যা তো দিয়েইছে, কিন্তু ওই ব্যাখ্যার মধ্যে আমি কোনো উত্তর পাই নাই। উনি যেটা বলেছেন একদম, আমি তো ওনার বক্তব্যটা দেখেছি এবং ওনার বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছু দেখেছি। ওখানে উনি বলছেন যে এরকম 2-4টা খুন খারাপই হয়, এরকম হয়েছে, আহসানুল্লাহ মাস্টারকে আপনি দেখছেন না, এরকম এইভাবে। এবং এটার সাথে ওই যে নিরাপদ সড়ক আন্দোলনের সময় শাহজাহান সাহেবের যে দাঁতাল হাসি, এটার একটা ব্যাপক মিল আমি লক্ষ্য করলাম। তো এইটা নিয়ে কথা উচিত ছিল যে উনি কিভাবে এটা পারলেন, যে এরকম 2-1টা হবে, এতে বলা যাবে না আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে। অন দ্য আদার হ্যান্ড রিয়েল মানে গ্রাউন্ড ইয়েটা হচ্ছে, বাস্তবতাটা হচ্ছে, আজকে পত্রপত্রিকায় বলা হলো যে এটা সংগঠিত একটা নেটওয়ার্কের কাজ এবং এটা 1 মাস ধরে এটা ঘটানো হয়েছে। এবং প্রধান উপদেষ্টার আজকের বক্তব্যেও এই কথাগুলো এসেছে অলমোস্ট মানে আকার ইঙ্গিতে, যে রক্ত ঝরিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত মানে থমকে দেওয়া যাবে না এবং পরাজিত শক্তি আরও ঘটনা ঘটানোর চেষ্টা করবে। এখন দেখেন, তার মানে হচ্ছে সরকারের কাছে তথ্য আছে যে, বা তারা অনুমান করতে পারছে যে এই ধরনের ঘটনা আরও ঘটবে, কিন্তু তারা কি সামনে এই ধরনের ঘটনা থামাতে পারবে সেরকম কিন্তু আমরা কোনো মানে নজির দেখতে পাচ্ছি না। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। জনাব মান্না, আপনার কাছে ফিরে আসতে চাই। আজকে বিএনপির একজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন আতঙ্কের কারণে, পরিবারের নিরাপত্তার কথা ভেবে। ওসমান হাদির উপর হামলার পর থেকে একজন রাজনৈতিক নেতা হিসেবে, সম্ভাব্য প্রার্থী হিসেবে আপনার চিন্তা ভাবনা কি আসলে নিরাপত্তাকে কেন্দ্র করে? আমি এই খবরটা শুনেছি, আমি কোনো পড়ে টড়ে দেখিনি, কোথায় বা তার বক্তব্য কী তা জানি না, কিন্তু আমার মনে হয়েছে যে যিনি এটা বলেছেন উনি খুব রাজনৈতিক ব্যক্তিত্ব নন। মানে উনি ক্যান্ডিডেট না হলেই আর তার সিকিউরিটি নিশ্চিত হয়ে গেল, ক্যান্ডিডেট হলেই ইনসিকিউর, এরকম একটা আইডিয়া দেওয়ার তো কোনো মানে নেই। আর ওসমান হাদির ব্যাপারটা, প্রথম কথা আমি খুব আন্তরিকভাবে স্বীকার করি, এক একজন এক এক রকম বলছেন, কিন্তু ওর মধ্যে থেকে আমি কোনো কনক্লুশন করতে পারি না যে এর পেছনে পলিটিক্যাল মোটিভটা কী। মোটিভ বলতে বোঝাচ্ছে কোন ধরনের রাজনৈতিক শক্তি এটা করতে পারে, কী বিবেচনায়। নির্বাচন বানচাল করে দেওয়া একটাই উদ্দেশ্য হতে পারে, তাছাড়া এটা কী হতে পারে? তাকে খুন করে কেউ একজন বেনিফিটেড হবে, সেটা হতে পারে কীভাবে? যদি আরেকটা নির্বাচন করে বা ওই নির্বাচন করে উনি জিততে পারেন বা তার কোনো লোক জিততে পারে, তো এরকম তো আমার মনে হয় না। কারণ এমন কোনো পটেনশিয়াল ক্যান্ডিডেট তো হয়েও নি, পোটেনশিয়াল তো নয় সেই অর্থে, হয়তো একটু হাইপ তৈরি হয়েছে তার বাইরেরা। তো সেদিক থেকে যদি আমি দেখি, তাহলে একজন প্রার্থী অত ইনসিকিউর হবেন সেটা কেন? তবে এগুলো একটা এক্সাম্পল হয়, তার মানে ধরেন নর্মালি কেউ প্রার্থীকে টাচ করবে না, কিন্তু কেউ টাচ করে ফেললে অন্যরা মনে করি কী আছে, হয়েছে তো একটা, তো আর কেউ টাচ করতে পারে। ওই অর্থে আমি মনে করি, আমি আমার এলাকাতে ইলেকশন করার চিন্তা করেছি, আমি সেখানে গেছি, ঘোষণাও করেছি। তো ওইখানে তো গ্রামে ট্রামে যেতে হয়, মাঝে মাঝে রাতে বিরাতেও ঘুরতে হবে। একটা গুলি কেউ করে দিলে আমি কী করতে পারবো? গভর্নমেন্ট যতই বলুক সবাইকে সিকিউরিটি দিতে পারবো, এগুলো মানে একদম আনাড়ি লোকের কথা। গ্রামে গিয়ে পুলিশ সিকিউরিটি দেবে, আর তার চেয়ে বড় যে বিখ্যাত একটা কথা আছে না, গান ক্যান কিল আ ম্যান বাট ক্যানট সেভ, কখনোই পারে না এটা। তো কী করবে একটা সিকিউরিটি বাহিনী, কী ওর সাথে 3 জন গানম্যান ঘুরছে, তো কী হয়েছে? ওই যে রিক্সার মধ্যে দিয়ে গুলি করতে পেরেছে, সেটা একদম মগজের ভেতরে চলে গেছে, সোজা কথা না। তো এই দিক থেকে বিবেচনা করলে উনি যুক্তিসঙ্গতভাবে ক্যান্ডিডেট হওয়াতে তার জীবনের প্রতি, তার পরিবারের প্রতি হুমকি হয়েছে, এই জন্যে উনি ঘোষণা দিয়েছেন, এইটা আমি দিচ্ছি না। আমার মনে হচ্ছে যে উনি একটা ভুল চিন্তা করছেন, অথবা অন্য কোনো কারণ আছে যেটা আমি জানি না। এবং আমি এটা মনেই করবো যে এই একটা উদাহরণ আমাদের প্রার্থীদের মধ্যে সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়ার ভেতরে একটা ভীতির সঞ্চার করতে পারে। আমি হাজারবার মানি, আমাদের এই নির্বাচনের মধ্যেও অনেক ত্রুটি বিচ্যুতি আছে, অনেক দুর্বলতা আছে। যেরকম করে প্রফেসর ইউনূস বলছেন সেই রকম একটা কোয়ালিটি নির্বাচন হবে, সবার কাছে গ্রহণযোগ্য হবে, তাও আমি মনে করি না। তারপর আমি মনে করি নির্বাচন হতেই হবে। এখন যে অ্যানার্কিটা তৈরি হচ্ছে, এটারও আনসার ইলেকশন। যদি ইলেকশন না হয়,
তাহলে যে কি তৈরি হবে এটা তো বোঝাই মুশকিল। তখন কিছুই থাকবে না, কোনো কমান্ডো নেই, বেবি করে গভর্নমেন্টও থাকাই মুশকিল হয়ে যাবে। সেই অর্থে আমি মনে করি যে বরঞ্চ সবার এটা বোঝা উচিত, সবাই সতর্ক থাকুক, কিভাবে সিকিউরিটি দিতে পারে সেটা চিন্তা করুক, পাবলিককে অ্যাওয়্যার করুক, সরকার নিজেও ব্যাপারটা বুঝুক, যাতে প্রার্থীদের নিরাপত্তা সহ সামগ্রিক নির্বাচন ব্যবস্থার নিরাপদ একটা ব্যবস্থা তৈরি করা যায়, এবং তাতে বাকিদের হয়তো ওইটা আমি মনে করি সিকিউর হতে পারে। ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, আজকে প্রধান উপদেষ্টার বক্তব্যেও তিনি বলছেন যে পরাজিত শক্তি আরো কঠিনতর পরিকল্পনা নিয়ে হয়তো এগোচ্ছে। সেক্ষেত্রে নির্বাচনের আগে এই যে প্রার্থীদের নিরাপত্তা, যারা রাজনৈতিক কর্মীরা রয়েছেন, জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধারা রয়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করার কি আদৌ কোনো রাস্তা আছে, নাকি যে করেই হোক নির্বাচনের দিকে এগিয়ে গিয়ে তারপরে যদি স্থিতিশীলতা আসে তার জন্য অপেক্ষা করা? যে কথাটা মান্না ভাই বললেন যে আপনি নিরাপত্তাটা, প্রার্থীদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবেন? বন্দুক দিয়ে তো নিরাপত্তা নিশ্চিত করা যায় না, বন্দুক দিয়ে হত্যা করা যায়, নিরাপত্তা নিশ্চিত কেমন করবেন আপনি? একজন বন্দুক ধরে ওনার পাশাপাশি ঘুরতেছে, কি করবে সে? যখন ধরে দূরের থেকে কেউ একজন গুলি করে দিল, অথবা পাশে দিয়ে যাওয়ার সময় গুলি করলো, সে তো আর প্রস্তুত না যে এই মুহূর্তে করবে গুলি, সে কি প্রস্তুত? তো প্রস্তুত না, তাহলে কেমনে হবে ভাই? বিষয়টা হলো ধরেন নিরাপত্তা, বিষয়টা হলো ডিপেন্ড করে টোটাল এনভায়রনমেন্টের উপর। আপনারা যদি সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে পারতেন তাহলে হতো, তাহলে গানম্যান লাগতো না। আমাদের এখানে ইলেকশনের আগে হয় নাই, কয়জন প্রার্থী মারা গেছে বলুন তো আপনি এ পর্যন্ত? সবচেয়ে যেটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ যে ইলেকশনগুলো হয়েছে আমাদের, মানে প্রবল ঝঞ্ঝা বিক্ষুব্ধ, মানে কি প্রবল প্রতিদ্বন্দ্বিতা যে ইলেকশনগুলো হয়েছে, কয়জন প্রার্থী মারা গেছে? এমনকি 2014 সালে ইলেকশন যেটা হয়েছে ওটা তো ইলেকশনই হয় নাই, তারপরে যেটা হয়েছে বিএনপি এবং জামাত তো সর্বশক্তি প্রয়োগ করছিল সেই ইলেকশনটাকে প্রতিহত করার জন্য, করে নাই? করছে তো। কয়জন লোক মারা গেছে ভাই? এটা ওইভাবে হয় না। বিষয়টা হলো কি জানেন, এটা যেটা হচ্ছে, আমি আবারও বলি, হাদির মৃত্যুটা তো আমরা আলোচনা করতেছি, ওইটা নিয়ে তো এই প্রশ্নটা উঠছে। হাদির মৃত্যু কিন্তু একজন প্রার্থীর মৃত্যু না, চেষ্টা হাদির মৃত্যু কিন্তু একজন সম্ভাব্য প্রার্থীর মৃত্যু না, মৃত্যু নয়, মনে নিয়ে মানে মৃত্যু আসলে ভয় নাই, আমি ধরে নিচ্ছি। সরি, এই যে এইটা ওনাকে যে আমরা মানে হলো গুলিবিদ্ধ করা হলো, এটা কিন্তু একজন প্রার্থীকে গুলিবিদ্ধ করা হয় নাই, এটা কিন্তু পুরো, আমি আগেও বলছি, এটা পুরো বিষয়টা কিন্তু পলিটিক্যাল। এটার মাধ্যমে, ওনাকে গুলি করার মাধ্যমে একটা রাজনৈতিক ফয়দা লাভের চেষ্টা হচ্ছে, আর কিচ্ছু না। যে লোকগুলিকে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে, যে লোকগুলিকে তাদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বাধা মনে করা হচ্ছে, সেই লোকগুলিকে জব্দ করা, সেই লোকগুলিকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করা, এই প্রচেষ্টা হচ্ছে। এবং এটা বাণিজ্য হচ্ছে নানাভাবে, যার যার মতলবে এই হাদির এই আঘাত প্রাপ্তিটাকে বাণিজ্য করা হচ্ছে। তো এটা ভাই খুব সহজ জিনিস, সবাই যার যার মতো বলতেছে, যে যেখানে যার জন্য সুবিধা হয় তাকে সেভাবে তাকে ব্যবহার করতেছে এই আঘাত প্রাপ্তিটা। কাজে আপনি মানে প্রার্থীদেরকে দিয়ে আপনি মানে প্রত্যেকে গান বলে দিছে, প্রত্যেকে গান, আমি জানি এটা একটা ছোট কথা বলি, এই প্রার্থী মানে ব্যক্তি, আমাদের এখানে এই গভর্নমেন্ট অদ্ভুত গভর্নমেন্ট, একটা ব্যক্তির জন্য অনেক কিছু করে। এই যে প্রার্থীদের অস্ত্র প্রাপ্তির যে একটা অস্ত্রের এই আইনটা করাই হয়েছে আসিফ মাহমুদের অস্ত্র দুটোকে বৈধ করার জন্য। কেমন কথা বলেন? হ্যাঁ, এটাই কথা। ওনার যে দুটো অস্ত্র, যেদিন উনি পদত্যাগ করলেন ওই দিনই তো ওনার অস্ত্র দুটো অবৈধ হয়ে গেছে। সে তো আগে পাইছিল মন্ত্রীর কোটায়, সেই অস্ত্র দুটো জমা দিছে। আমি একটু জিজ্ঞাসা করলাম আপনাকে প্রশ্ন, আপনি জানেন অস্ত্রের খবর? আমাদের সাংবাদিকরা প্রশ্ন করছে, তারা জিজ্ঞাসা করছে প্রশ্নটা, জিজ্ঞাসাও করে নাই। অস্ত্র দুটো কি হলো? যে অস্ত্র নিয়ে এসে এয়ারপোর্ট পর্যন্ত চলে গেছিল, ওই অস্ত্র কই? ম্যাগাজিন অস্ত্র। অস্ত্রের সংখ্যার মধ্যে কিন্তু সবই অস্ত্র। আইনজীবী আছে, জিজ্ঞেস করেন, অস্ত্রের ডেফিনেশনে পুরোটাই অস্ত্র। তো উনি তখন তো একটা বেআইনি কাজ করছেন, ওই অস্ত্রটা উনি পিএসকে দিয়েছেন, ওই পিএস অস্ত্রটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে সে অপরাধী এগুলো, সেটা পারে পারে না তো। তো সে এটা করছে। আমার এমন এক আমি অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা পাইছি, সে বলতেছে ওই যে লোকে যায় না চশমা টশমা ফেলে চলে যায়, ওইভাবে চশমা মতো নিয়ে গেছে। এই লোকটাকে আবার আর্মির জেনারেল ছিল, আমি বুঝিও না। এখন ওইটাকে বৈধতা দেওয়ার জন্য এখন বলছে প্রার্থীরা অস্ত্র নিতে পারবে। কি কারণে প্রার্থীরা অস্ত্র নেবে? প্রার্থী কি ভোট চাপে অস্ত্র হাতে নিয়ে এক হাতে অস্ত্র এক হাতে ভাই ভোট দেন, এটা করবে? কি রে ভাই, কোন পাগলে পাল্লে পড়লাম? এরা ভাই ইলেকশন করবে নাকি ইতিহাসের শ্রেষ্ঠ ইলেকশন?
জি, ধন্যবাদ। সাভার তুষার, আপনার অদ্ভুত। কাছে আসি। এই যে প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে, দিনের শেষে আপনিও প্রার্থী, আপনার ক্ষেত্রে আসলে নিরাপত্তা নিয়ে আপনারা কি ভাবছেন, দল হিসেবে আপনারা কি ভাবছেন? নিরাপত্তা নিয়ে আমরা সত্যিই খুব উদ্বিগ্ন। রাজনৈতিকভাবে আমরা মোটেও মানে ভীত নই, কারণ আমরা বুঝি যে এই ধরনের পরিস্থিতিতে আরও বেশি সক্রিয় হওয়া এবং প্রতিরোধ করতে হবে আপনাকে, সেটা ঠিক আছে। কিন্তু নিরাপত্তা নিয়ে আমরা আসলেই উদ্বিগ্ন, বিশেষত ঢাকার বাইরের অবস্থা তো আরও খারাপ। সেখানে সহিংস পরিস্থিতি বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের ঘটনা ঘটবে, কোথাও কোথাও কিন্তু সংঘর্ষের মতো ঘটনা ঘটছে। এখন এই যে এই ঘটনার পরে আপনি যদি সরকারের কাজগুলো দেখেন, একটা হলো বিবৃতি দেয়া, তারা এটা মার্শাল্লাহ খুব ভালো পারে। এর বাইরে তারা যেটা বলেছে প্রার্থীদের নিরাপত্তার জন্য কোথায় আপনি অবৈধ অস্ত্র উদ্ধার করবেন এবং ডিজার্ম করবেন, মানে যারা যারা যেগুলো থ্রেট আছে এগুলোকে আপনি নিউট্রাল করবেন, সেটা না করে আপনি বলতেছেন যে আপনি অস্ত্র ক্যারি করতে পারবেন। তা আমরা তো ইলেকশন করবো না, আমরা তাহলে বন্দুকযুদ্ধ করব। সন্ত্রাসীদের সাথে আমাদের এখন বন্দুকযুদ্ধ করতে হবে, এভাবে তো হয় না। এবং গানম্যান দেওয়ারও কথা এসেছে, গানম্যান দিয়েও কিন্তু আপনি এটা কতটুকু, এটা একটা সাময়িক স্বস্তি হবে মানে সেই প্রার্থীর, কিন্তু আসলে এইভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। পরিস্থিতি সামাল দিতে হলে অনেক আগেই আপনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে এখান থেকে সরিয়ে আরেকজন ভালো কেপেবল লোক দেওয়া উচিত। মানে এতদিন যেভাবে গেছে তফসিলের পরে ওনাকে দিয়ে আর এটা হবে না। কেন? কারণ আপনি দেখবেন যে সাংবাদিকরা প্রশ্ন করেছেন আইন শৃঙ্খলা নিয়ে, উনি উত্তর দিচ্ছেন ভাই আপনারা পেঁয়াজ নিয়ে প্রশ্ন করেন, পেঁয়াজের বাম্পার ফলন হচ্ছে। তো আমার কথা হচ্ছে উনি যেহেতু কৃষি মন্ত্রণালয়ে আছেন, উনি পেঁয়াজ এবং আলুর বাম্পার ফলন ঘটাক, এটাই আমরা চাই। এখানে আর একটু ক্যাপেবল লোক দেওয়া উচিত, কারণ আদারওয়াইজ স্বরাষ্ট্র উপদেষ্টার বডি ল্যাঙ্গুয়েজের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। সারা দেশের পুলিশ প্রশাসন আসলে ওনার দিকে তাকিয়ে থাকে। ওনার মধ্যে যদি আপনি এক ধরনের শেকি ভাব দেখেন এবং এক ধরনের কিংকর্তব্যবিমূঢ় ভাব দেখেন, তাহলে কিন্তু এইটার একটা প্রভাব মাঠ পর্যায়ে পড়ে। এই কারণে উনাকে এবং সিইসি যিনি আছেন, সিইসিরকেও আসলে তার বিরুদ্ধেও একটা, যে কোনো সভ্য দেশে উনি যে মন্তব্যটা করেছেন গতকালকে, এখানে তাকে সরিয়ে দেওয়া হতো। কিন্তু বাংলাদেশে তো এইসব হবে না, এবং উনি এটার আবার একটা মানে ব্যাখ্যাও দিতে গেছেন, ব্যাখ্যা দিয়ে আবার গুবলেট পাকিয়েছেন। এই পরিস্থিতিতে আমাদের কাছে মনে হয় যে আমরা বারবার উদ্বেগ প্রকাশ করেছি, এবং এই সিইসি নিয়ে আপনার মনে আছে আমরা টানা কিন্তু আপত্তি প্রকাশ করে গেছি যে ওনার মধ্যে আমরা কোনো সুষ্ঠু এবং ক্রেডিবল নির্বাচনের যে একটা গাটস থাকা দরকার সেটা আমরা দেখতে পাই না। কিন্তু সরকার যেটা হয়েছে যে কোনো ভূমিকা নেয় নাই।